এর মধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখছেন যে আমাদের জাতীয় দলের যে কোচিং প্যানেল সেইটা আসলে আমূল বদলে যাচ্ছে। কিছু বদল অলরেডি আমরা দেখতে পাইছি। হেড কোচ নতুন আসছেন, সিনিয়র সহকারী কোচ হিসাবে আমাদের সালাউদ্দিন ভাই জয়েন করছেন। এছাড়া আমাদের যে ব্যাটিং কোচ ছিলেন ডেভিড হেম্প, তাকে তার পুরনো দায়িত্ব মানে এইচপিতে ফেরত পাঠানো হয়েছে। বোলিং কোচকে বলে দেওয়া হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আর তার সঙ্গে চুক্তি এক্সটেনশন করা হবে না। সব মিলে দলের সেট আপে একটা বড় পরিবর্তন আসতেছে। আবার যে আগে সহকারী কোচ ছিলেন নিক পোথাস, উনিও রিজাইন করছেন। এখন বলা যায় যে আমাদের নতুন দুই সিনিয়র কোচ মানে হেড কোচ ফিল সিমন্স আর সালাউদ্দিন ভাই, এই দুজন ছাড়া সেট আপে সবই নতুন আসবে বা আসতে যাচ্ছে। এরকম একটা অবস্থায় আমরা একটু দাবি জানাইতে পারি যে আমরা অ্যাটলিস্ট বোলিং কোচ এবং ব্যাটিং কোচ হিসাবে কাদের দেখতে চাই। আজকে আসলে সেই আলোচনাটা একটু করব যে যেহেতু একটা রিভ্যাম্প হচ্ছে, পুরো জাতীয় দলের কোচিং প্যানেল নতুন করে সাজানো হচ্ছে, সেই রিভ্যাম্পের সময় আসলে আমাদের কাদের দিকে ফিরে তাকানো উচিত। আসেন সেই কথাগুলো একটু বলি। আপনারা আমরা অনেকদিন ধরে বলতেছি যে যে সেট আপ চলতেছিল জাতীয় দলে, এই সেট আপটা জাতীয় দলে ঠিক উপকৃত করতে পারতেছিল না। আমি এই বিভিন্ন ঘরোয়া কথাবার্তায় অনেকদিন ধরে বলতেছিলাম যে আমাদের লোকাল যে কোচরা, তারা আসলে দলকে যতটুকু আগায় দিচ্ছিলেন ওই জায়গায় জাতীয় দল থমকে যাচ্ছিল। এরপর আমাদের খেলোয়াড়দেরকে মোটিভেট করা, তাদের ছোটোখাটো যে প্রবলেম তৈরি হয় এইগুলাকে সলভ করা, ধারাবাহিক করা, এইগুলাতে কোচিং প্যানেলের যে ভূমিকা সেইটা আলটিমেটলি আমরা খুব একটা ফিল করতে পারতেছিলাম না। তো সেই জায়গাটায় আমাদের কোচিং প্যানেল রিভ্যাম্প করার কোনো বিকল্পই ছিল না। আমি মনে করি না এই পুরো ব্যাপারটা লিড করার জন্য ফিল সিমন্স পারফেক্ট লোক এই দুনিয়ায়। স্টিল ফিল সিমন্সের অনেক কোয়ালিটি আছে, একটা দলে অনেক দিন থাকার মতো যোগ্যতা আছে, মানে উনি খেলোয়াড়দেরকে নিজের করে নিতে পারেন, যেটা একটা হেড কোচের খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি খেলোয়াড়দের কথা শোনেন, খেলোয়াড়দের দাবিটা বোঝেন যে এই করলে খেলোয়াড়রা সন্তুষ্ট থাকবে, খেলোয়াড়রা বেস্ট আউটপুট দেবে। সেই জায়গাটা সবচেয়ে বড় এবং ভালো সংযোজন হচ্ছে সিনিয়র কোচ হিসাবে সালাউদ্দিন বাইরে যোগ করা। অ্যাকচুয়ালি সালাউদ্দিন বাইরে আমাদের বোর্ড যে রোলে দিছে এটাকে সিনিয়র সহকারী কোচ বলাটা ঠিক হবে না। আমার মতে এই পদটার আসলে নাম হওয়া উচিত শ্যাডো কোচ, যেটা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া মাঝে মাঝে ইউজ করছে বিভিন্ন সময়। তো বিসিবি তাকে জব ডিসক্রিপশন যা দিচ্ছে তাতে শ্যাডো কোচই হয়। সে সিমন্সের কাছে রিপোর্ট করবে না, সেও সিমন্সের মতো করেই একজন হেড কোচ হিসাবে দলকে সামলাবে। এখানে কিছু ঝুঁকি থাকে যে হেড কোচ এবং শ্যাডো কোচের মধ্যে সম্পর্কটা কেমন হচ্ছে। যদি সামান্য কিটিমিটি থাকে তাহলে দল বিপদে পড়বে। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে দুজনের টিউনিং ভালো, যদিও আমি খুব দুঃখের সঙ্গে খেয়াল করতেছি যে ফিল সিমন্স এখনো পর্যন্ত বাংলাদেশে আসেন নাই। সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে উনি ছুটি নিয়েছেন, থেকে গেছেন। ওনাকে বিসিবি কেন এত লম্বা ছুটি দিল, ঘরোয়া ক্রিকেটে দুইটা বড় বড় টুর্নামেন্ট চললো এরকম সময়, আমি জানি না। তবে শুনলাম যে ঢাকা পর্বের শুরুতে উনি এসে জয়েন করবেন ঢাকায়, উনি আর সালাউদ্দিন ভাই খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন, বিপিএল এর বাকি ম্যাচগুলো দেখবেন। ফাইন, এই জায়গাটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে আমাদের কোচদের এই ঘরোয়া বড় টুর্নামেন্টের সময় ছুটি দেওয়া চলবে না। আজকে তো আসলে একটু রিভ্যাম্প নিয়ে কথা বলতে চাই। তো ওই দুজন সালাউদ্দিন ভাই আর ফিল সিমন্স যারা অলরেডি নতুন যুক্ত হয়েছেন, এরা ছাড়া বাকি পদগুলো এখন প্রায় শূন্য। বাকি পদগুলোতে শুধুমাত্র আমাদের যে কন্ডিশনিং কোচ আছেন উনি আছেন, এছাড়া সাপোর্টিং কোচ আর কেউ নাই। এখন ব্যাটিংয়ের ব্যাপারটা দেখতেছে সালাউদ্দিন ভাই, আর বোলিংয়ের ব্যাপারটা আন্দ্রে অ্যাডামস দেখতেছে, কিন্তু সে আর থাকবে না চ্যাম্পিয়ন্স ট্রফির পর। তো এই অবস্থায় আমরা একটু সুপারিশ করতে পারি যে ঠিক কারে কারে দরকার আমাদের এই জায়গাটায়। আমি ব্যাটিং কোচের ব্যাপারে একদম চোখ বুজে মনে করি নীল ম্যাকেঞ্জিরে নিয়ে আসতে হবে। নীল ম্যাকেঞ্জি কি অবস্থায় আছে, কোথায় আছে আমি জানি না। ও আদৌ ফ্রি আছে কিনা তাও জানি না। ফ্রি থাকার কথা না, ম্যাকেঞ্জি খুব হাই রেটেড কোচ, ফলে কোথাও না কোথাও আছে। কিন্তু ম্যাকেঞ্জির সঙ্গে এখনই যোগাযোগ করে যে ওর নেক্সট অ্যাভেলেবেল টাইম কখন, তখন থেকে ও যেন বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়। ম্যাকেঞ্জিরে নিয়ে এত কথা বলি ম্যাকেঞ্জির গুণের জন্য না। দেখেন ম্যাকেঞ্জির ব্যাটিং তো আপনারাও দেখছেন, আমিও দেখছি। এই বাংলাদেশের মাটিতে এসে বিশ্ব রেকর্ড করে গেছে, কিন্তু ওই ম্যাকেঞ্জিরে আমি চাই না। ওই ম্যাকেঞ্জির জন্য আমি চিৎকার চেঁচামেচি করতেছি না, আমি চেঁচামেচি করতেছি হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের খুব প্রিয় ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির জন্য। ম্যাকেঞ্জি হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের বড় ভাই ছিল। আমি সব সময় বলি জাতীয় দলের কোচরা কেউ টিচার হবে না, জাতীয় দলের কোচরা হবে হচ্ছে বড় ভাই।
যারা হচ্ছে খেলোয়াড়দের প্রবলেম বুঝবে, যাদের উপস্থিতি খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবে। মানে ধরেন আপনি ব্যাটিংয়ের কি শিখাবেন এই লেভেলে এসে, যদি শিখাইতে হয় তাহলে বুঝতে হবে যে আমাদের জাতীয় দলে খেলার দরকার নেই, যার বেসিক শিখাইতে হবে এই লেভেলে। আমি জানি আমাদের কিছু খেলোয়াড়ের বেসিক ঠিক করতে হয় এই লেভেলে, সেটাও ম্যাকেঞ্জি যথেষ্ট ভালো পারে, কিন্তু মূল রোল তো জাতীয় দলের কোচের ঠিক করা না, মূল রোল হচ্ছে টুইক করা। মানে একজন লম্বা সময় ধরে খেলতে খেলতে তার টেকনিকে একটা বিবর্তন হয়ে গেছে, মানে একটা বাজে ধরনের পরিবর্তন হয়ে গেছে, ওইটা ঠিক করতে হয়। আবার কখনো দেখা যায় যে টেকনিকে সে লম্বা সময় ধরে খেলতেছে ওইটা এক্সপোজ হয়ে গেছে প্রতিপক্ষের কাছে, তখন ওইখানে কিছু টুইক করতে হয়। টেকনিক্যালি এটুক কাজই যথেষ্ট। এর ছাড়া বাকিটা হচ্ছে পুরো মেন্টাল সাপোর্ট, তাকে বোঝা কি স্ট্র্যাটেজি নিলে এই ম্যাচে রান পাবে, এই স্ট্র্যাটেজিক্যাল আলোচনা করা, এবং সবচেয়ে বড় কথা তাকে ফিল দেওয়া যে আই এম হেয়ার, আমি তোমার জন্য আসছি, তুমি রান করো। সেই জিনিসটা ম্যাকেঞ্জির চেয়ে ভালো বাংলাদেশের ইতিহাসে কেউ আমাদের খেলোয়াড়দের দিতে পারে নাই। আমি বলি যে আপনারা যারা স্ট্যাটিস্টিক্সের লোক, আপনারা একটু ঘুটে দেখতে পারেন বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সবচেয়ে বেশি, বাংলাদেশের টপ 5 সবচেয়ে বেশি ধারাবাহিকভাবে রান করছে ম্যাকেঞ্জির জামানায়। এবং খুবই মানে যে জিনিসটা নিয়ে আমরা সবসময় বলি যে লিটন দাস জীবনে কখনো ধারাবাহিক হতে পারে নাই, কিন্তু আপনি ম্যাকেঞ্জির টাইমটা দেখেন, লিটন তার জীবনে সবচেয়ে ধারাবাহিক সময় কাটাইছে, কন্টিনিউয়াসলি লিটন ওই সময় রান করছে। শুধু লিটন না, ওই সময়টায় আমাদের টপ 5-এ সবাই রেগুলার রান করছে। এটার কারণ হচ্ছে ম্যাকেঞ্জির যে অ্যাটিটিউড। ম্যাকেঞ্জির ইন্টারভিউ দেখছি ওই সময় আমি, ম্যাকেঞ্জি বারবার বলছে যে আমি কখনো কারো টেকনিক নিয়ে খুব একটা কাজ করি না, কেউ যদি কোনো প্রবলেম ফেস করতে থাকে বুঝি, তখন তারে গিয়ে একটু টুইক করে দেয়। মূল ব্যাপারটা হচ্ছে ওদের একটা কমফোর্ট জোন দেওয়া, সেই কমফোর্ট জোন দেওয়ার কাজটা ম্যাকেঞ্জির চেয়ে ভালো আমাদের কেউ পারে নাই। ফলে আমরা চাই, মানে একদম এটারে আমি পপুলার দাবি হিসাবে বলতে চাই যে আমরা চাই ম্যাকেঞ্জিরে ফিরে আনা হোক। দেখেন ম্যাকেঞ্জির যে স্টাইল, ম্যাকেঞ্জিরে ফিরে আনলে আমি আপনার 4টা ব্যাটসম্যানের কথা বলি যারা রেগুলার রান করতে থাকবে। পারভেজ হোসেন ইমন, পারভেজ হোসেন ইমনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঠানো নিয়ে আমি নিজেও আপত্তি করছি, কিন্তু আমাদের তো আলটিমেটলি ভবিষ্যৎ পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমনের বেস্টটা বের করে আনতে পারে নীল ম্যাকেঞ্জি। ইমনের যে ব্যাটিং স্টাইল, এটা আপনি দেখবেন ম্যাকেঞ্জির প্লেয়িং লাইফের সঙ্গে অনেক মেলে। শুধু তাই না, ওর যে ধরনের ব্যাটিংটা করতে চায় ওটা ম্যাকেঞ্জি ওর সর্বোচ্চটা আউটপুট বের করে দিতে পারে। লিটনের কথা তো বললাম যে লিটনের সবচেয়ে ভালো টাইম কাটছে ম্যাকেঞ্জির সময়, এবং আমি জানি যে লিটন ম্যাকেঞ্জির চেয়ে কমফোর্ট কারোর সঙ্গে কখনো ফিল করে নাই, লিটনের জন্যও তার দরকার। আরেকটা হচ্ছে যারে অলরেডি আমরা সিন আউট ভাবতেছি, হাবিব হোসেন ধ্রুব। আমি স্টিল মনে করি ধ্রুবর অনেক কিছু অফার করার আছে ন্যাশনাল টিমে, ধ্রুবরেও বেস্টটা বের করে আনতে পারে ম্যাকেঞ্জি। এছাড়া বাইরের দিকে আমি একটা ছেলের দিকে দৃষ্টি আকর্ষণ করব, সে হচ্ছে আমাদের আজিজুল হক তামিম। এখনই সে জাতীয় দলে খেলবে না, কিন্তু আজিজুল হক তামিমরা আজ বাদে কাল আমাদের লাগবে। ওই রকম টেকনিক্যালি কারেক্ট এবং পাওয়ারফুল ব্যাটসম্যান, ওর কাছ থেকে যদি আপনি সেরাটা বের করে আনতে চান, ম্যাকেঞ্জির মতো একটা ব্যাটিং কোচ দরকার। এখন কথা হচ্ছে যে একটা ইয়ে তো থেকে যায় যে ম্যাকেঞ্জি আদৌ অ্যাভেলেবেল হবেন কিনা, আদৌ আসবেন কিনা। আমরা চাইলাম আর পাইলাম, দুনিয়াটা তো এরকম না। ফলে ম্যাকেঞ্জির সঙ্গে আলোচনা করেন, যদি দেখেন যে পাওয়া যায় তার ফিরে আনাটা বেস্ট সলিউশন। নতুবা এই টাইপের ব্যাটিং কোচ কারা আছে, স্পেশালি এই জায়গায় আমি সাউথ আফ্রিকা বা শ্রীলঙ্কায় ফোকাস করতে বলবো। এই দুইটা জায়গায় এই ধরনের ব্যাটিং কোচ আছে যারা খেলোয়াড়দের ফ্রিডম নিয়ে অনেক বেশি কাজ করে। এই ধরনের ব্যাটিং কোচ আমাদের নিয়ে আসতে হবে। আপনারা টেকনিক্যাল দিকের দিকে যায়েন না, যে কে টেকনিক্যালি ভালো কোচ, কে বেশি বেশি ডিগ্রি করছে, বেশি বেশি লেভেল করছে, এইগুলা দিয়ে ন্যাশনাল টিম হয় না। ন্যাশনাল টিম অন্য জিনিস। এবার একটু বোলিং কোচের ব্যাপারে বলি, এ ব্যাপারে আমার ধারণা আমার চেয়ে বেশি আমার যারা 2-4 জন যারা শুনতেছেন তারা বেশি আমার সঙ্গে একমত হবেন যে এখানেও আসলে ওই যে জনপ্রিয় লোকটারে ফিরে আনতে হবে, সেটা হচ্ছে অ্যালান ডোনাল্ড। দুজনই সাউথ আফ্রিকান। তবে ডোনাল্ডের ব্যাপারে আমার ধারণা বুঝায় বলার কিছু নাই যে ডোনাল্ডের ঠিক কেন দরকার। ডোনাল্ড সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পপুলার কোচ, সেটা পাবলিকের চেয়েও বেশি হচ্ছে খেলোয়াড়দের মধ্যে। এখনও আপনি যদি আমাদের পেস বোলারদের ডাকেন, ডাকে সবাইকে জিজ্ঞেস করেন যে কাকে চাও তোমরা, ওরা সবাই এক বাক্যে বলবে ডোনাল্ড। আমাদের যে পেস বোলিং সেট আপ, আপনারা জানেন কিনা যে আমাদের সব গ্রুপগুলোর আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, মানে এই খেলোয়াড়দের ন্যাশনাল টিমের একটা সবাই মিলে একটা গ্রুপ থাকে, আবার পেসারদের একটা গ্রুপ থাকে, ব্যাটসম্যানদের থাকে। ওই ডোনাল্ডের যে গ্রুপটা, ওই গ্রুপটা কিন্তু এখনও ডিলিট করা হয় নাই, ওই গ্রুপটা আছে।
এবং ওইখানে ডোনাল্ড আরও মেম্বার বাড়াইছে, মানে একেবারে ইয়াং যারা আসছে এই নাহিদ রানা টানা এদেরও ওইখানে যোগ করছে। আপনারা শুনে খুব অবাক হবেন, এদের দৈনন্দিন একটা কাজ হচ্ছে ডোনাল্ডের সঙ্গে প্রতিদিনের পারফরমেন্স নিয়ে কথা বলা, এবং আমাদের খেলোয়াড়রা কখন কি করতেছে, আমাদের পেসাররা এখনও সেই জিনিস নিয়ে ডোনাল্ড এখনও খুব ব্যস্ত থাকে, এবং আমাদের খেলোয়াড়রাও তার সঙ্গে কথা বলে সবচেয়ে কমফোর্ট ফিল করে। আমাদের খেলোয়াড়দের যে ফ্রিডম দেওয়াটা পেসারদের, আমাদের এর আগে দু একজন পেস বোলিং কোচ আসছেন, তারা আমাদের পেসারদের সর্বনাশও করতে চাইছেন। একজন পেস বোলিং কোচ, আমি নাম বলবো না, তাসকিনের অ্যাকশন বদলাইতে চাইছিলেন, পরে নাজমুল সিলেটের ও গিয়ে ঠেকাইছে। ও তো এখন খুব ভালো বোলিং কোচ, ও তাসকিনের অ্যাকশন বদলানোটা ঠেকাইছে। ও গিয়ে বলছে যে তুমি শুধু জায়গা বল করো, আমি তোমারে দেখাচ্ছি কী করতে হবে। পরে তাসকিন নিজের ফর্মটা রিগেইন করছে। এই ছেলেটাকেও শেষ করা হচ্ছিল। এটার কারণ হচ্ছে যে বিদেশ থেকে আসা বেশিরভাগ কোচ সহজ সমাধান হিসাবে অ্যাকশন বদলাইতে চায়, লাইন বদলাইতে চায়, লেন্থ বদলাইতে চায়, যেগুলো খুব আজগুবি কাজ। এই টপ লেভেলে চলে আসছে খেলোয়াড়টা, ওকে নিয়ে যদি ওই রকম বেসিক কিছু করতে হয়, ওর বেসিক কোচ আছে তো। নাহিদ রানার জন্য আলমগীর ভাই আছে, বাকিদের জন্য নাজমুল আছে, ওরা তো কাজ করবে ওদের নিয়ে। আপনি বেসিক কোচের কাছে পাঠান। আপনি অ্যাকশন বদলাতে চান কোন সাহসে? আপনি তো ওর ছোটোবেলা থেকে চেনেন না, ও কোন অ্যাকশনে সবচেয়ে বেস্ট আউটপুট দিবে, এটা ওর ছোটোবেলার কোচ বলবে। তো ডোনাল্ডের কৃতিত্ব হচ্ছে ডোনাল্ড ওই সব জায়গায় হাতই দেয় না। ডোনাল্ড যেভাবে সাকসেস পায় সেটা করতে চায়। যদি কোনো ভুল থাকে, যেমন দেখা যায় যে ম্যাচ সিচুয়েশনে তুমি কোন লেন্থটায় বল করবা, পেস বোলারদের ক্ষেত্রে এটা, বা স্পিনারদের ক্ষেত্রে এটা খুব জরুরি যে কোন ম্যাচে কোন লেন্থটা ভালো হবে, কোন ব্যাটসম্যানের এগেনস্টে কোন লেন্থটা ভালো হবে, কতটা ওয়াইডিশ করবা, কতটা ভিতরে ঢুকাবা বলটা, এই যে স্ট্র্যাটেজিক্যাল আলাপ। আর হচ্ছে কমফোর্ট, আবারও বলে, আর হচ্ছে কমফোর্ট, যে ফিল করা যে ডোনাল্ড ভাই আছে, ডোনাল্ড ভাই থাকলে ডোনাল্ড ভাই বলে দিবে যে কী করতে হবে, এই ফিলিংটা দেওয়া, ওইটাও ডোনাল্ড বেস্ট। এখন আমি এই যে বলতেছি, আবারও ডোনাল্ডের ব্যাপারেও বলি, ডোনাল্ড সম্ভবত আমি জানি অ্যাভেলেবেল আছেন, ডোনাল্ডে চাইলে পাওয়াও যাবে, যদি নাও থাকেন এরকম কাউরে আনতে হবে। মানে ম্যাকেনজি আর ডোনাল্ডের দাবি করলাম, এখন আপনারা মিলাইতে পারলেন না, না মিলাইতে পারলে তো কিছু করার নাই, কিন্তু এরকম কাউরে আনতে হবে। এই মানে যারা আমাদের দায়িত্বে ছিল, হেম্প অ্যাডামস এই টাইপের কোচ দিয়ে হবে না, এখানে আমাদের অভিভাবক তুল্য কোচ লাগবে। এইটা কেন বলতেছি, যে আমাদের লোকাল ক্রিকেটে এখন যারা কোচ হিসাবে কাজ করতেছেন, দে আর সো ক্যাপাবল। এটা যদি আপনারা ভাবেন যে আগের দিন আছে আগের দিন নাই, গত 8-10 বছরে আমাদের ঘরোয়া ক্রিকেটে কোচদের চেহারা বদলে গেছে। কারণ কি, আমাদের ন্যাশনাল টিমের যারা খেলোয়াড় ছিল, এরা হয়তো খেলোয়াড় হিসাবে খুব সফল হতে পারে নাই, কিন্তু এরা কোচ হিসাবে দারুণ একটা ফাইট দিচ্ছে। এবং আমি খুব অবাক হব না, আগামী 4-5 বছরের মধ্যে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিট থেকে 2-4 জন কোচ যদি বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে বিভিন্ন স্পেশালিস্ট কোচ হিসাবে চলে যাওয়া শুরু করে, আর যাবে, খুব দ্রুতই যাবে। ধরেন আমাদের আলমগীর ভাই বোধহয় একটা মাত্র ম্যাচ খেলছে, খেলোয়াড় হিসেবে কিচ্ছু করতে পারে নাই, কিন্তু আলমগীর ভাই নাহিদ রানার মতো প্লেয়ার তুলে আনতেছে। এবং আলমগীর ভাইয়ের হাতে এখন আরও অনেকগুলো এরকম পিচ্ছি পিচ্ছি পেসার আছে, লম্বা লম্বা, যেগুলো উঠে আসতেছে। তারপরে নাজমুলের কথা তো না বললেই নয়। নাজমুলটা নিয়ে ইনফ্যাক্ট আলাদা একটা পর্ব করা দরকার, যে ও যে কি সার্ভিসটা দিচ্ছে ন্যাশনাল টিমে। আমাদের 2018-19 থেকে যে যাকে যাকে পেসার ন্যাশনাল টিমের দিকে আসতেছে, কেউ টিকতেছে না, এর একটা বড় অংশ নাজমুলের শহর সিলেট থেকে আসতেছে। এই যে রাহি, এবাদত, রাজা, খালেদ, একটা লম্বা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে নাজমুলের প্রোডাকশান। এবং নাজমুল আমাদের এস্টাবলিশ সব পেসারদেরও যে উপকারটা করতেছে, ও এখন পেস বোলিং কোচ হিসাবে একদম টপ লেভেল পারফর্মার। ফলে আমাদের খেলোয়াড়দের বেসিক নিয়ে কাজ করা, এদের স্কিল নিয়ে কাজ করার লোকের দেশে অভাব নাই। মাত্র 2 জনের কথা বললাম, এছাড়া অনেক আমাদের ডলার আছে, তালহা আছে। তালা তো দুর্দান্ত কাজ করতেছে, তালা এখনও প্রোডাকশন লেভেলে কাজ করতেছে না, তালাকে বিসিবি মূলত এইচপি বা এইসব দলে দায়িত্ব দিচ্ছে। ডলারও তাই, ডলার বাংলা টাইগার্স দেখে, ডলার আছে ওখানে। আবার আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতেছেন জাহাঙ্গীর ভাই আছেন, সোহেল ভাই আছেন, সোহেল ভাই তো টপ লেভেল। তো ফলে আমি বলি, বেসিক নিয়ে ভাবেন না, কোনো খেলোয়াড়ের বেসিকের প্রবলেম হইলে জাতীয় দল প্যানেল যেটা করবে তারে ফেরত পাঠাবে। মানে আস্তে আস্তে আমাদের তো এনসিএর মতো কিছু একটা করতে হবে। ইন্ডিয়ান যে এনসিএ আছে, যে একটা এস্টাবলিশ কাঠামো থাকবে, ওখানে নাজমুলরা থাকবে। নাজমুলদের দায়িত্ব হবে যে যখন জাতীয় দল যা চাইবে তাই করে দেওয়া। জাতীয় দল বলবে যে এই নাহিদ যদি আপাতত হচ্ছে না, আপনারা একটা বিকল্প পাঠান, ওরা লাইক টু লাইক একটা নাহিদ পাঠায় দিবে।
মানে ওদের রেডি করা থাকবে। আবার দেখা যাবে বলবে যে হাসানের তো একটু প্রবলেম হচ্ছে, হাসানের পেজ জেনারেট কমে গেছে, একটু হাসানের নিয়ে কাজ করেন তো 1 মাস। কেউ একজন কে কাজ করবে, ওটা এনসিএ ঠিক করবে। ও ডাটা টাটা দেখে ওখানে পারফরমেন্স অ্যানালিস্ট থাকবে, ডাটা অ্যানালিস্ট থাকবে, ওরা ওগুলো ঠিকঠাক করে আবার হাসানরে পাঠাবে। এই যে এনসিএ টাইপের একটা ব্যাপার, এটা তো আমাদের করতেই হবে। সেখান থেকে আমরা মূল ব্যাপার স্কিল সেটের ব্যাপার নিয়ে কাজ করব। ন্যাশনাল টিমে এই জাতীয় কোনো কাজ হবে না, এবং যদি হয় এটাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। পৃথিবীর কোথাও এখন আর ন্যাশনাল টিমে স্কিল সেটের কাজ হয় না, বা বেসিক নিয়ে কাজ করার টাইম নেই। ন্যাশনাল টিমে স্ট্র্যাটেজি নিয়ে কাজ হবে, আড্ডা হবে, জমজমাট আড্ডা হবে, ওরে কমফোর্ট দেওয়া হবে। সেই কাজটা করতে হলে আমাদের এই দুজনকে দরকার। আরেকজন লোককে আমাদের ভিন্ন কোনো রোল হলেও এই ফাঁকে একটু অফ টপিক মনে হলেও যত টাকায় খরচ হোক একটু আয়না রাখেন বাংলাদেশে। বাংলাদেশে আপনারা অলরেডি 3-4 বার তারে আনছেন, একটু মাঝে মাঝেই, মানে প্রতি 2 মাস বাদে 15 দিন, 3 মাস বাদে 1 মাস এসে বাংলাদেশে যাতে থাকেন, এর একটা ব্যবস্থা করেন। মুশতাক আহমেদ, সে আসলে যেটা হবে যে রিশাদ যেমন আবার দেখতেছি একটু ফাম্বল করতেছে, এই জিনিসগুলো ঠিকঠাক করা। শুধু তো রিশাদ না, আমাদের ঘরোয়া সার্কিটে এখন বেশ কয়েকটা লেগ স্পিনার উঠে আসতেছে, তাদের নিয়েও একটু কাজ করতে হবে। মুশতাক ভাইরে এখানে লাগবে। এবং আমি যেটা মনে করি মুশতাক ভাইয়ের সঙ্গে একটু আমাদের কোনো স্পিনারের একটু অ্যাড করা দরকার। মানে মুশতাক ভাই কাজ করবে, মুশতাক ভাইয়ের কাছ থেকে সে আবার অনেকটা কোচিং কোর্স করার মতো করবে। আমাদের স্পিনিং কোচ ভালো আছে, সোহেল ভাই নিজে স্পিনিং কোচ, সালাউদ্দিন ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কিন্তু স্পিনিং কোচ আমাদের ভালো আছে। স্টিল আমাদের স্পেশালাইজড স্পিন কোচ ওয়াহিদ ভাই যদি বাদ দেন, ওয়াহিদুল গনি, তাহলে ওইভাবে গড়ে ওঠে না। আমাদের স্পিন কোচিংয়ের ব্যাপারটা নিয়ে একটু কাজ করতে হবে। প্রয়োজনে কাউরে একটু পাকিস্তান পাঠায় দিয়ে লম্বা সময় মুশতাক ভাইয়ের কাছে রাখা, বা এনসিএতে সম্ভবত স্পিনের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান এনসিএ, ওখান থেকে কাউরে একটু প্রপার ট্রেনিং করায় আনা, এগুলো করতে হবে। যাই হোক, আমরা ওই যে ধানমাতে সেই শিবের গীতে চলে গেছিলাম। আপাতত ন্যাশনাল টিমের ফরমেশন নিয়ে যেটা বললাম, ন্যাশনাল টিমের প্যানেলে এই চেঞ্জগুলো আনেন। শুধু ভারী সিভি দেখে ভারী কয়েকটা নাম নিয়েন না। আর যদি নিতান্ত মনে হয় যে আমরা বাজেটে পারবো না, ডোনাল্ড আর ম্যাকেঞ্জিরে আনতে পারবো না, ফাইন, তাহলে এই লোকাল কোচ যাদের নাম বললাম এদের ভিতর দিয়ে যে কোনো 2জনের যোগ করে দেন, একদম চোখ বুঝে। নাজমুলরে নিয়ে আসেন আর সোহেল ভাইরে নিয়ে আসেন। তাতে অবশ্য আমাদের ডোমেস্টিক স্ট্রাকচারের ক্ষতি হবে। সোহেল ভাই অনেক বড় রেসপন্সিবিলিটি সামলাচ্ছে। এই যে জাতীয় দলের বাইরে 25-30 জন বা 50 জনের যে বিশাল ব্যাচটা, এটাকে সার্বক্ষণিক সোহেল ভাইয়ের দেখভাল করা লাগে। সোহেল ভাইয়ের ন্যাশনাল টিমে নিলে দেশের ক্ষতি হবে। এই জন্য বলে এই দুটো বাইরে থেকে আনেন। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।